স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। কোনোদিন দেখেছেন যে সিরিয়াতে লক্ষ কোটি টাকার শিল্প এসেছে? এই যে প্যালেস্টাইন বলে বামপন্থীরা এত বাজার গরম করে, কোনোদিন দেখেছেন প্যালেস্টাইনে ইসরায়েলের মতন শিল্প এসেছে? কোনোদিন দেখেছেন যে কোনো রাজ্যে, কোনো দেশে, কোনো অঙ্গরাজ্যে, কোনো প্রদেশে যেখানে নৈরাজ্য আছে, যেখানে অস্থিরতা রয়েছে, সেখানে কোনোদিন দেখেছেন যে প্রচুর শিল্পপতি আসছে, সেখানে প্রচুর প্লেন নামছে, সেখানে একটার পর একটা বিমানবন্দর হচ্ছে, বড় বড় হাইওয়ে হচ্ছে, হাইওয়ের পাশে 5 তারা হোটেল হচ্ছে, 5 তারা হোটেলের পাশে ব্যাংক হচ্ছে, আবার ফ্যাক্টরি হচ্ছে, ফ্যাক্টরির মাথায় আরেকটা ফ্যাক্টরি হচ্ছে, তার পাশে একটা হেলিপ্যাড হচ্ছে? কোনোদিন দেখেছেন? এই সমস্ত কিছুর একটা ডিমার্কেশন লাইন আছে, অর্থাৎ একটা সীমানা রয়েছে বা সীমা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে নিজে জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো কালকের দেবাংশু ভট্টাচার্য নন। মমতা বন্দ্যোপাধ্যায় তো পরশু দিনের কোনো যুবরাজ নেতা নন। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় কয়লা মন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগেও মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে ঘুরেছেন এমপি হিসেবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন যে বাংলায় শিল্প আসবে না। এবার শিল্প আসবে না এটা বললে মানুষের মধ্যে রাগ তৈরি হবে, ক্ষোভ তৈরি হবে। এই ক্ষোভ এবং রাগ এটাকে ডাইলিউট করার জন্য দেখবেন অ্যাসিড, সেই অ্যাসিডটা কনসেন্ট্রেটেড থেকে ডাইলিউট করার জন্য আমাদের কিছু পন্থা অবলম্বন করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মাঝে মধ্যে কমেডিকে পন্থা হিসেবে অবলম্বন করেন। এই কাশফুলের বালিশ, এই ঘুগনি, এই সমস্ত কিছু বলে আসলে ডাইলিউট করার চেষ্টা করেন যে আমাদের শিল্প সম্ভাবনা নেগেটিভে রান করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে মনে করতেন যে ঘুগনি বেচে কোটিপতি হওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতাকে বলতেন, এই তোরা ঘুগনি নিয়ে বস পার্টি অফিসের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে মনে করতেন যে কাশফুলের বালিশ তার ইন্ডাস্ট্রি কোটি কোটি টাকা কামাতে পারে বা ঘরে ঢোকাতে পারে, সর্বপ্রথম কোনো যুবরাজ হয়তো কাশফুলের বালিশের ইন্ডাস্ট্রি খুলে বসত। কেন বসছে না? তার কারণ তৃণমূল জানে যে তৃণমূল মাটির নিচ থেকে, মাটির ওপর থেকে, আকাশ থেকে, সমস্ত জায়গা থেকে টাকা এমনভাবে তুলে নিয়েছে, এখানে আর কিচ্ছু করার কোনো সম্ভাবনা নেই। ওই সিঙ্গুরের জমিটার মতো একটা প্রতিবেদন। এবং তারপর মোদ্দা কথায় আসছি, তৃণমূল তো যাবে, বিজেপি কি আনবে? প্রতিবেদন। এ লড়াই লড়তে হবে, লড়তে তো হবেই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। সাল মুখ্যমন্ত্রী পদে প্রত্যাবর্তন বুদ্ধদেব ভট্টাচার্যের। সপ্তমবারের জন্য ক্ষমতায় ফিরে বামেরা। ক্ষমতায় আসার পরই সিঙ্গুরে টাটার 1 লাখি গাড়ির কারখানার ঘোষণা করা হয়। কিন্তু জমি অধিগ্রহণ পর্ব শুরু হতেই শুরু হয় রাজনৈতিক ষড়যন্ত্র। জাতীয় সড়ক অবরুদ্ধ থেকে 26 দিনের অনশন। বাংলা থেকে টাটাকে তাড়াতে আদা জল খেয়ে মাঠে নেমে পড়েন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2008 সাল, প্রতিবাদ আন্দোলন। শেষ পর্যন্ত বাংলা ছাড়তে বাধ্য হয় টাটা গোষ্ঠী। বাংলা ছেড়ে গুজরাটে সানন্দে চলে যায় টাটা গোষ্ঠী। সেই সানন্দ, সেই গুজরাট এখন শিল্পের দেশকে দিশা দেখাচ্ছে। আর সিঙ্গুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে সিঙ্গুরের কি হাল শুনুন একবার।
এসে এখানে সর্ষে ছড়িয়ে গেল। সর্ষেটা কি জিনিস ওনার জানা আছে? জানা নেই। সারা সিঙ্গুরের বাসীর প্রতিটা ইয়ং যুবক ছেলেদের, এই চাষিদের ছেলেদের সব চোখে সরষে ফুল দেখছে। কংগ্রেস আমল, সিপিএম আমল, এই এবার এলো টিএমসি আমল, তা একবার বিজেপিকে একবার নেড়ে ঘেঁটে দেখা দরকার। পরিবর্তন যদি হয় ভাগ্য খুলতেও পারে, বলা যায় না। সিঙ্গুরের মানুষও এখন শিল্প চায়, আর সেই বদল চাওয়া সিঙ্গুরে রবিবার পা রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা তৃণমূলের ইতি ঘটানোর হুঙ্কার মোদীর। बंगाल के बच्चों का भविष्य तबाह कर रही टीएमसी सरकार को जाना चाहिए कि नहीं जाना चाहिए? टीएमसी को सबक सिखाना बहुत जरूरी है। উন্নতি উন্নয়নের স্বপ্নের ফেরিওয়ালা সেজে 34 বছরের বাম শাসনের ইতি ঘটিয়ে ক্ষমতা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত 15 বছরে বাংলার কি হাল! না এসেছে শিল্প, না সুরক্ষিত ঘরের মা বোনেরা, আর সরকারি দফতরগুলি তো ঘুঘুর বাসা। এই পরিবর্তনই কি চেয়েছিল বাংলার মানুষ? রিপাবলিক বাংলা। বুদ্ধদেব ভট্টাচার্য পারেননি, সেদিনও নরেন্দ্র মোদী পেরেছিলেন। যদিও বুদ্ধদেব ভট্টাচার্য পারেননি এটা বলাটা খুব নিষ্ঠুরতা হবে। বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করেছিলেন, কিন্তু এখনকার সিপিএম বা বামফ্রন্ট চেষ্টাটাও হয়তো করবে না। তারা আবার চেষ্টা করবে 2026-এ কোনো না কোনোভাবে ব্যালেন্স করে ভোট কেটে, ভোট কাটুয়া হয়ে তৃণমূল কংগ্রেসকে সরকারে রেখে দিতে। কারণ তাদের মনে হয় তৃণমূল কংগ্রেস লেসার ইভিল, আর বিজেপির সঙ্গে কোনোভাবে কোনো ধরনের কোনো কমিউনিকেশনের জায়গাই ওপেন করা উচিত না। সত্য সেলুকাস, বড় অদ্ভুত এই রাজনীতি যে সিপিএমের গর্জে ওঠা উচিত ছিল সিঙ্গুর নিয়ে, সেখানে গর্জে উঠছে বিজেপি। এবং বিজেপির বিরুদ্ধে সিপিএম অনেকভাবে খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে, এটা বলে যে দেখো সিঙ্গুরে তো বিভিন্ন নেতারা এসেছিল, বিজেপির রাজনাথ সিং, লালকৃষ্ণ আদবানিদের দেখা গেছিল, তারপরে সিঙ্গুর যেটা পারেনি সানন সেটা করে দেখিয়েছে, এবং সেটাও একজন বিজেপি নেতাই করেছে, নরেন্দ্র মোদী। এত বছর পরে বলে না, আমাদের হিন্দু ধর্মে বলি না আমরা, চক্র ঘুরে ঠিক সেই জায়গাতেই আসে, চক্র পরিবর্তনশীল। এত বছর পরে নরেন্দ্র মোদী সেই সিঙ্গুরের মাটি থেকে দাঁড়িয়ে আবার একটা স্বপ্ন দেখালেন। স্বপ্নের ফেরিওয়ালা এবার সাদা চুল, সাদা দাড়ি, এবং বুদ্ধবাবুর মতন ধুতি পাঞ্জাবি হয়তো পরেন না, মোদি জ্যাকেট পরে স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন শুনি। बंगाल के बच्चों का भविष्य तबाह कर रही टीएमसी सरकार को जाना चाहिए कि नहीं जाना चाहिए? किसी को हटाना चाहिए कि नहीं हटाना चाहिए? क्या ऐसी टीएमसी सरकार को बंगाल को सजा देनी चाहिए कि नहीं देनी चाहिए? टीएमसी को सबक सिखाना बहुत जरूरी है। প্রফিট অ্যান্ড লসের অঙ্কে যদি দেখি, আজ আলোচনাটা প্রয়োজন প্রফিট অ্যান্ড লসের ওপর। সত্যিই তো তৃণমূলকে আমরা দেখেছি, ওই যে একজন কৃষক সন্তু পানকে বলছিলেন না যে কংগ্রেস দেখলাম, সিপিএম দেখলাম, তৃণমূল দেখলাম, এবার বিজেপিকে একটু নাড়াঘাটা করে দেখার প্রয়োজন আছে। আসলে এটাই এই মুহূর্তে সিঙ্গুরের না গোটা বাংলার পালস। এখন আর অন্য কোনো কিছু ম্যাটার করছে না, এখন ম্যাটার করছে একটা জিনিসই, অনেককে তো অনেক সুযোগ দিলাম, কিছু তো হলো না, 50 বছর পিছিয়ে গেলাম। এখন ঝাড়খণ্ডের বন্ধু বলে দূর, কলকাতায় আসবো না, ঝাড়খণ্ডে অনেক কিছু হচ্ছে। আসামের বন্ধু বলছে দূর, আসামে সেমিকন্ডাক্টর প্লান্ট হচ্ছে, তোদের সিঙ্গুরে আমি আসতে যাবো কেন? ওড়িশায় লোকে হাসতে হাসতে বলছে বাবা, কটকে এখন কলকাতার থেকে বাড়ি ভাড়ার রেট বেশি, কারণ কটকে ব্যাঙ্গালোর এবং পুনের পরে যে আইটি হাবগুলো, যেগুলো সেক্টর 5-এ হওয়ার কথা ছিল, সেগুলো কটকে হচ্ছে। এই অবস্থা, এবং ঠিক সেই জায়গা থেকে প্রথম অগ্নিবাণ নিয়ে বিতর্ক শুরু করবো এই মুহূর্তে। কিশোরয়ের অগ্নিবাণ, প্রথম অগ্নিবাণ দিয়ে বিতর্ক শুরু করব। শিল্প ছেড়েছে বাংলা, যুবদের ভবিষ্যৎ নিয়ে খেলেই গদিতে মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় আর পারবেন না শিল্পটা আনতে, ওভার অ্যান্ড আউট, এটা প্রশ্নচিহ্ন নয়।
অগ্নিবাণটা প্রশ্নচিহ্ন আমরা দিই, এটা আমাদের রীতি, কিন্তু এখন এটা স্টেটমেন্টের জায়গায় নিয়ে যেতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না যখন আমরা জানি বিজেপি কি পারবে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রিপাবলিক নেটওয়ার্কের তরফ থেকে আমরা লাগাতার এই প্রশ্নটা বিজেপির নেতাদের করেছিলাম, অমিত শাহজিকে করেছিলাম, নরেন্দ্র মোদীজিকে করেছি, প্রত্যেককে করেছি। কি করবেন? কেয়া ঘোষ এখানে বসে রয়েছেন, কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র, সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী, সন্ময় ব্যানার্জি ইউটিউবার সাংবাদিক বিশ্লেষক রয়েছেন, শুভম ব্যানার্জি সিপিআই নেতা, তপজ্যোতি সরকার আইটি উদ্যোগপতি রয়েছেন আমাদের সাথে। প্রত্যেকের কাছে যাব, কিন্তু কেয়াদিকে দিয়ে শুরু করব। কেয়াদি, নরেন্দ্র মোদী অনেক কথা বলেছেন, বিজেপি আসতে চায় বাংলায়, সব বুঝলাম, কিন্তু আমি এটা বারবার বলি, নরেন্দ্র মোদী বা অমিত শাহ যে রাজ্য থেকে এসছেন সেখানে মুনাফা, প্রফিট, লাভ, এটা খুব বড় একটা হ্যাশট্যাগ বা কিওয়ার্ড। সৌরভপ্রিয় দ্বারা করাপ্টেড বুঝলাম, আপনারা এলে কি কি করবেন এটার সম্যক ধারণা বাংলাকে দিন দিদি। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমার মনে হয় সমগ্র বাঙালির মুখে একটা হাসি, একটা আশার আলো দেখতে পাচ্ছেন। গত দুদিনে মাননীয় প্রধানমন্ত্রী, গতকালও আমরা দেখেছি মালদা থেকে, সেখানে পশ্চিমবঙ্গকে সারা দেশের মধ্যে প্রথম, কলকাতা থেকে কামাখ্যা, আপনি বোধহয় কয়েকদিন আগে ঘুরেও এসছেন, বন্দে ভারত স্লিপার ট্রেন সারা দেশকে একদিকে রেখে কানেক্ট করলেন, অন্যদিকে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের যে সংযোগ, অন্যদিকে 10টা অমৃত ভারত ট্রেন। আর আজকে যে কথাগুলি তিনি শুধুমাত্র পরিকাঠামোগত এবং পশ্চিমবঙ্গকে কী কী উপহার দিয়েছেন সেগুলো নিশ্চয়ই সারাদিনে দেখিয়েছেন। আমি তার খুব যেটা নিঃসৃত করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে পরিকাঠামোর দিকে বিশেষ জোর, অগ্রগতি, অর্থাৎ পশ্চিমবঙ্গকে যে ইনফ্রাস্ট্রাকচার রেডি। এবার আপনি প্রশ্ন করবেন কেন ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে? কারণ পশ্চিমবঙ্গের শিল্প তো হাওয়ায় হয় না, এটা তো আর চপ শিল্প নয় ময়ূক, এটা তো আর কাশফুলের বালির শিল্প নয়, এটা মোমো, কচুরি এইসবের শিল্পও নয়। শিল্প করতে গেলে জমি লাগে আপনার ইনফ্রাস্ট্রাকচার। সেই জায়গাটায় আজকে জোর দিয়ে একদম স্পষ্ট বার্তা দিলেন মাননীয় প্রধানমন্ত্রী, যেখানে শিল্প আগে তা হবে, তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, মানুষ আসবেন তাদের জন্য, এবং যে কাঁচা মাল তৈরি হবে সেই কাঁচা মাল থেকে যে ফিনিশ প্রোডাক্ট সেগুলো যে যাবে, তার জন্য পথ, জল, অর্থাৎ সড়ক, জল এবং রেল, তিনটে জায়গায় সমভাবে যে ইনফ্রাস্ট্রাকচারের গতি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে বার্তাটা দিয়ে গেলেন যথেষ্ট নয়। শুধু তাই নয়, উনি আজকে হুগলিতে দাঁড়িয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন ময়ূক। উনি বলেছেন যে আমাদের এই পশ্চিমবঙ্গে প্রতিটা জেলা ওয়াইজ আলাদা আলাদা করে জেলাকে টার্গেট করে সেখানকার যে শিল্প, অর্থাৎ হুগলিতে আমরা কি দেখলাম, অবশ্যই টাটা চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে, সেটা অত্যন্ত একটা খারাপ মুখচ্ছবি, কিন্তু হুগলিতে আমরা যেগুলো ইগনোর করছি, আলু, পেঁয়াজ, ধনেখালির শাড়ি থেকে শুরু করে পাট আমরা দেখছি যে এই পশ্চিমবঙ্গে গত 34 বছর প্লাস এই গত 15 বছর, এই 26-এর দোরগোড়াতেও দাঁড়িয়েও একের পর এক চটকল বন্ধ হয়েছে। তো এই যে বন্ধ বা বন্ধা অবস্থা, উনি বলেছেন যে চটের ওপর জোর দিতে হবে, অর্থাৎ যারা চট শ্রমিক রয়েছেন, জুট মিলের যারা শ্রমিক রয়েছেন, তারাও কোথাও আশার আলো দেখতে পাচ্ছেন। আমরা কথায় কথায় আমাদের যারা বিরোধী রয়েছেন তারা চলে যান উত্তরপ্রদেশ, তারা চলে যান অন্য রাজ্যে, কিন্তু ভালো কাজের জন্য একটু যান না। এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ সারা দেশের মধ্যে জিডিপিতে দ্বিতীয়, প্রথম মহারাষ্ট্র। আচ্ছা, আমরা চিন্তা করছি শিল্প কত এসছে, মানরেগাতে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ বলছে আমরা মানরেগাতে 1 নম্বর। এটা কি আমাদের কাছে গর্বের বিষয়? আমরা এখানে শ্রমিকদের কাজ দিতে পারছি না, তাদের কারখানায় পাঠাতে পারছি না, আমার রাজ্যের ছেলেমেয়েরা তারা চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে, মারা যাচ্ছে, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড বা বিজেপি শাসিত রাজ্যে মারা যাচ্ছে, এবং তার জেরে এখানকার যারা তাদের পরিবার তারা কিন্তু হতভম্ব হয়ে যাচ্ছেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাচ্ছেন। এটার থেকে কি পরিবর্তন প্রয়োজন নেই? পরিবর্তন প্রয়োজন। আর 10 সেকেন্ড একটা কথা বলবো, দেখুন এই 2011 থেকে 2025 পর্যন্ত ময়ূক 6,688টা কারখানা, আমি যদি রাউন্ড অ্যাবাউট করি 7,000, আচ্ছা আমি ডিসকাউন্ট দিয়েও বললে 6,500, 6,500 ভারী বড় বড় শিল্প তারা তালা মেরে চলে গেছে ভিন রাজ্যে। সবার আগে কোথায় গেছে জানেন? মহারাষ্ট্রে, তারপর গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, সমস্ত জায়গায় গেছেন, রাজস্থান গেছেন।
পশ্চিমবঙ্গে ফিরে আসেননি। আসলে যে টাটাকে তাড়িয়েছিলেন মমতা ব্যানার্জি, তিনি যতই ওই বিজিবিএস করুক, এখন বেঙ্গল মিন্স বিজনেস নয়, বেঙ্গল মিন্স বোমাবাজি, বেঙ্গল মিন্স এই বোমারু, এইটা হচ্ছে বা বিমারু, যাই বলুন না কেন শিল্পের ক্ষেত্রে, এটা হচ্ছে বাংলার এই মুহূর্তের অ্যাডভার্টাইজমেন্ট সারা দেশের। বেশ বেশ, আমি সৌরভপ্রিয়দার কাছে যাবো। সৌরভপ্রিয়দার মানে এটা তর্ক বিতর্কের জায়গা নেই, এটা যদি হয় এটা আপনারও লাভ আমারও লাভ। মানে দমদমে যদি একটা শিল্প হয়, সেই শিল্পর ফায়দা আপনিও তুলবেন আমিও তুলব, সিঙ্গুরে হলেও তাই। আর সবচেয়ে মজার কথাই যে কেয়াদি বলছিলেন মা কামাক্ষার কথা, আজকে নরেন্দ্র মোদী নিজে ওখানে ছিলেন। আমি কয়েকদিন আগে কামাক্ষা কাজিরাঙার ওই স্ট্রেচটা দিয়ে যাচ্ছিলাম, ওখানকার লোকে কতটা এক্সাইটেড আমি ভিডিও করে হয়তো আপনাদের দেখাতে পারতাম। তারা বলছে যে কামাখ্যা থেকে কাজিরাঙার যে এক্সটেন্ডেড এই করিডোরটা তৈরি হচ্ছে, সেটাতেও আলাদা করে আমাদের ডেভেলপমেন্ট হবে, লাভ হবে। মানে সারা দেশ, সৌরভদা, তারা প্রফিট নিয়ে কথা বলছে আর আমরা শুধু লস নিয়ে কথা বলছি। এটা কেন হবে? না, প্রথমেই আমি আমাদের বাংলার বুকে মাননীয় প্রধানমন্ত্রী এসছেন এবং তিনি বলেছেন জয় মা হন্টা কালী। আমিও হন্টা কালী মাকে প্রণাম জানি, আমি আমার বক্তব্য শুরু করছি। হবে না, যাই হোক, তো দ্বিতীয় কথা হচ্ছে আমি হন্টা কালীকে প্রণাম জানালাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নরেন্দ্র মোদী, তুমি প্রথমেই বললে একটা কথা যে নরেন্দ্র মোদী এখানে প্রতিশ্রুতি দিতে আসেননি বা প্রতিশ্রুতি দেননি, তিনি এখানে স্বপ্ন দেখিয়েছেন। তোমার কথা অনুযায়ী স্বপ্ন দেখিয়েছেন, সব স্বপ্ন বাস্তবে পরিণত হয় না। 2014 সালে নরেন্দ্র মোদী, আমি বেশিটা বলবো না, 2014 সালে নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী হয়ে এসে বলেছিলেন যে 15 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবো, দেননি। তখন যিনি বলেছিলেন যে $1 দাম 40 টাকা হয়ে যাবে। ডিস্টার্ব করো না প্লিজ দিদি, আমি তোমার সময় একটা কথা বলি না দিদি, বলি না তারপরে বলো, তারপরে তোমার সময় ডিস্টার্ব করি না, করি না প্লিজ। আরে আমি জিজ্ঞেস করছি ভাই, আমারও তো নিজেকে এনলাইটেন করার প্রয়োজন আছে, বলুন। পরে জানতে চাও, দুনিয়ার লোকজন, তুমি একা জানো না, কিছু করার নেই। না না, তোমরা তো হোয়াটসঅ্যাপ থেকে পড়ে আসছো না। $1 সমান 40 টাকা হয়ে যাবে, সেটা হয়নি। বলা হয়েছিল পেট্রোলের দাম 40 টাকা হয়ে যাবে, হয়নি। বলা হয়েছিল 100টা স্মার্ট সিটি তৈরি হবে, হয়নি। বলেছিল কৃষকদের, সব বুঝলাম। আচ্ছা বলেন, দাঁড়িয়ে আজকে যে কথাবার্তা উনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন্টাকালীর দিব্যিতে দাঁড়িয়ে বলছেন যে কৃষকদের আয় তিনি নাকি দ্বিগুণ করে দেবেন, 2014 সালে বলেছিলেন। আজকে সেই সারা ভারতবর্ষের বুকে কৃষকরা আন্দোলন করছে, কৃষকদেরকে মারা হচ্ছে, কৃষকদেরকে জেসিপি দিয়ে আটকে রাখা হচ্ছে। আমার কথা হচ্ছে যে 2014 সালের আসার পর থেকে আজকে এলআইসির মতন যে সংস্থা, আজকে এয়ার ইন্ডিয়ার মতন সংস্থা, আজকে রেলের মতন সংস্থা, আজকে আমাদের বাংলায় যে যেসবের যে অবস্থা, আমার দমদমের বুকে এই যে জায়গাগুলো বন্ধ হয়েছে, তিনি সেগুলো কি করেছেন বা যেগুলো বেসরকারীকরণ করে দিয়েছেন, উনি কি স্বপ্ন দেখাবেন? সিঙ্গুরে উনি ভাওতা দিচ্ছেন, তিনি জুমলা কথাবার্তা বলছেন। আরে এই রাজ্যে এর থেকে বড় শিল্পী আছেন এই রাজ্যে, নাট্যশিল্পী। 2021-এ ছিল হুইল চেয়ার, আমি তো ভয় পাচ্ছি 2026-এ স্ট্রেচার না হয়ে যায়, সেটা আলাদা কথা। উনি এত কথা বললেন, আমি খালি দুটো জিনিস বলতে চাই। 2021-এ ময়ূক আমরা শুনেছিলাম না ডবল চাকরি, আরে ডবল তো দূরস্থ, সিঙ্গেল চাকরিটাও চলে গেছে রাতারাতি। আচ্ছা এবার তথ্য দিয়ে বলি, আসামে ময়ূক, এটা তুমি জানবে ইতিমধ্যেই, যে ভারতীয় জনতা পার্টির সরকার বা এনডিএ সরকারের আমলে 56,000 কোটি টাকার টাটার সেমিকন্ডাক্টরের কারখানা এবং একটা ফেজ ইতিমধ্যে চালু হয়ে গেছে। আচ্ছা আপনি বলবেন দ্বিতীয়বারের জন্য আসামের সরকার, অনেক দিন হয়ে গেল। পাশের রাজ্য উড়িষ্যা, যেখানে আমরা বাঙালিরা আকছাড় যাই দীপুদার মাধ্যমে, সেইখানে ইতিমধ্যে 1 বছরের ভারতীয় জনতা পার্টি এনডিএ সরকার, থামান ভাই, শুনে নাও, 10,000 কোটি টাকা সেখানে কারখানার ইতিমধ্যে শেড তৈরি হচ্ছে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকার পশ্চিমবঙ্গে এলে শিল্প আসবে, কচুরি শিল্প, মোমো শিল্প, সিন্ডিকেট শিল্প, শিল্প, ঢপ শিল্প, প্রকৃত শিল্প আসবে, ভারী শিল্প আসবে। আরে এখন, আরে ভাই তুমি সাবধানে দেখো, তুমি তো কারোর প্রতিদাহ হয়ে যেতে পারো, সাবধানে থেকো ভাই। বিষ্ণু মাতার দিব্যি, বিষ্ণু মাতার দিব্যি, তুমি একটু সাবধানে দেখো, প্রতিদাহ হতে পারে। আমি বলছি আপনারা তো জগন্নাথ মন্দির বানান, সব করেন, কিন্তু আপনারা মন থেকে করেন না। হন্টাকালীর নাম শোনেননি আপনি? চাঁচলের কালীবাড়ির নামটা কি? চাঁচলের কালীবাড়ির নামটা কি? চাঁচলের কালীবাড়ির নাম
আপনি হয়তো জানেন না, তোমরা কারণ নরেন্দ্র আপনারা মোদী নরেন্দ্র মোদী সব কালীবাজারে জেনে এসেছিল আমি নাকি? কিচ্ছু বলবো না, কি জয় মা বলো, কি জয় মা বলো, এরা জানে না। হ্যান্ডা কালী, এটা আপনি হয়তো নাও শুনতে পারেন, হ্যাঁ। কারণ আপনাদের পুরো ক্যাবিনেটটা আচ্ছা, চলে আচ্ছা, দক্ষিণ ওটা কলকাতা থেকে। বলে দিন। এই মুহূর্তে আমাকে বাদ দাও। অন্তত 20 জন মেসেজ করে বলছে শোনো না। তৃণমূল একটি হিন্দু বিরোধী দল, তারা হ্যান্ডা কালীর নাম শোনেনি। যে কালীকে বলা হয় হাটা কালী বা হ্যান্ডা কালী, যে মা কালীর দৌড় অত্যন্ত প্রসিদ্ধ এবং রাতের অন্ধকারে আপনি জানেন না, কি বললাম? কারণ তৃণমূল আমি একটি বললাম মা হিন্দু কালীকে বিরোধী তো- দল। আমি তো তৃণমূল আমি মা কালী বিরোধী দল। আমি কি নরেন্দ্র মোদী বিরোধী এই যে বললাম? রোডে দাঁড়িয়ে আমি কি অন্য নরেন্দ্র ধর্মের কথা বলে ময়ূর, আরে না, আমি জানি না, এই মুহূর্তে আপনি দেখতে কি পাচ্ছি। নরেন্দ্র মোদী এই হচ্ছে বিরোধিতা মা করলাম? হন্টাকালী। আমি কি ক্ষমা চান, নরেন্দ্র মোদী আমি বিরোধিতা ক্ষমা করলাম? চান। আপনার মুখ্যমন্ত্রী আমি কি একদিকে বিরোধিতা বলছে করলাম? মা করতে, আর আরে, আপনি ঠিক তো আছে, বড় কালী আমি হোক, বলবো না, ঝরঝরে করে আরে দিচ্ছেন। আপনি যদি বলে দিতেন আমি তো আপনি বলবো না, অরূপ বিশ্বাস আর আমি ফিরহাদ বলবো হাকিমের দল তাহলে ঠিক ছিল। বহু মিশ্র দলের লোক তো, এই হচ্ছে কি অদ্ভুত হন্টাকালী। কথাবার্তা। ইনি হচ্ছেন মা হন্টাকালী। ঠিক আছে, আপনি আরে জানেন বাবা, না, তাই তো। আপনি বিষ্ণুমাতা ওই দলের লোক। হন্টাকালীর আরে শপথ- আপনি তো বিষ্ণুমাতা আরে দলের বাবা, লোক। আমি তো বলিনি। আমি শুধু না, একটাই কথা আমি বলছি। একবার না না না, আমি একবার আচ্ছা, আবার সবাই বলুন। না বললে একসাথে। না। আমি সৌরভ দা, আমি 30 সেকেন্ড দিচ্ছি। না, না, পয়েন্টটা কি আমি বলুন তো? বলছি আরে আমি মাইন্ড যে করছি না। রবীন্দ্রনাথ ছান্দালে আরে তো শুনে আছে। নিন না, শুনে নিন। রবীন্দ্রনাথ ছান্দাল তো আরে আমি আছে। বলছি, শুনে নিন না। আরে রবীন্দ্রনাথ উত্তরটা ছান্দাল দিন। ফেসবুক থেকে খুঁজে বার করো। কি? আমি বলছি কবিগুরু রবীন্দ্রনাথ ছান্দাল। হ্যাঁ? কবিগুরু কি বাবা? রবীন্দ্রনাথ না, ছান্দাল। কবিগুরু বলেননি। হ্যাঁ, এই আচ্ছা, ভগবান। আচ্ছা, তাহলে কে রবীন্দ্রনাথ আরে ছান্দাল? আপনি হ্যান্ডাকালী থেকে অন্যদিকে চলে গেলেন না, কেন? আমি বলছি, বাঙালিরা বেশ। ক্ষমা করে আচ্ছা, দিন। যে ইস্যুটা ছিলাম বলি, রিপাবলিকের ওই দর্শকদের বলছি রবীন্দ্রনাথ ক্ষমা করে ছান্দাল দিন। বা বঙ্কিমটা কিন্তু ও, হ্যান্ডাকালীর জানে নাম না। শোনেননি, এটা আমার আপনার একটা দলের লাইন। লজ্জা। স্বাধীনতা সংগ্রামী পরের বার জানেন না। মালদাতে ভোট চাইবেন না, এমনিতেও ময়ূক ভোট একটা পাচ্ছেন লাইন, না। ময়ূক একটা লাইন। হ্যান্ডাকালী দক্ষিণ কলকাতার হ্যান্ডাকালী। অরূপ বিশ্বাস আর ফিরহাদ হাকিম জানবে না। আচ্ছা, তৃণমূল please। দলটা দক্ষিণ কলকাতা থেকে চলছে। ভাই। কালী মহামিত্র জানবেন না। তিনবার। এ ভাই। কালী বলুন। আমি একটা কথা বলি, মূল জায়গায় আসি। কালী তিনবার- আজকে যে কালী সিঙ্গুরে তিনবার এসে কোথায় দাঁড়াও না রবীন্দ্রনাথ জানেন ছান্দাল, না বলে। আমি বলছি আজকে- বাংলাটাকে আবার চিনুন। দাঁড়াও না ভাই, খালি মালদার আবার টাকা, রবীন্দ্রনাথ মালদার ছান্দাল জিএসটি আর তুলে নেবেন না। দাঁড়াও না, ইউটিউবে লাস্ট ভিডিও লাইন, করুন, লাস্ট লাইন। ওকে ওই জায়গাটা দাও, ও বলেন। আমি ইউটিউবে একটা রিল কথা করবে, বলবো যে ফেসবুকে সিঙ্গুরে রিল আজকে করবে। প্রধানমন্ত্রী এসেছেন, তিনি এইখানে এসে সিঙ্গুরের কারখানার বিরোধিতা করা বা এইখানে যে মানে কারখানা যে চলে গেছে তার বিরোধিতা করা বা বিজেপি লোকরা বিরোধিতা করছে, এটা ক্রীড়াবিদের মনে রাখা উচিত। আজও নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে যশবন্ত সিনহা যিনি মন্ত্রী হয়ে বসে আছেন, তিনি এই সিঙ্গুর থেকে যাতে কারখানা যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যশবন্ত লড়াইয়ে সিনহা নেই। সেইখানে কিন্তু তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বেশ, ছিলেন। আমি সন্ময়দার কাছে ভাবতে যাচ্ছি। হবে। আজকে বুঝে গেছি। বিচারিতা করে লাভ নেই। বুঝে গেছি, বুঝে গেছি। জমি নষ্ট বেশ। করে কারখানা করতে দেবো না। আমি ইউজুয়ালি এরকম ভাবে বলি না, কিন্তু সন্ময়দাকে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। ঘেটে সন্ময়দা, যাচ্ছে গৌরব। প্রবলেমটা হচ্ছে আপনি মাঝে মধ্যে আমাকে বলেন, এবং আমার অনেক যারা দর্শক তারাও বলে যে আমাকে কেন এইভাবে একদম অ্যাগ্রেসিভ স্টাইলে কথাগুলো বলতে হয়, কেন আমি আস্তে করে আমার সিনিয়র মিনমিনের মতন করে মিনমিন করে করতে পারি না। তার কারণ হচ্ছে, পয়েন্টটা হচ্ছে, এটা সৌরভ প্রিয়দার প্রবলেম নয়, এটা গোটা তৃণমূলের প্রবলেম। তৃণমূলকে যদি আমি জিডিপি বোঝাতে যাই, তৃণমূলকে যদি আমি ওয়ার্ক অ্যাটমসফিয়ার বোঝাতে যাই, তৃণমূলকে যদি আমি বোঝাতে যাই SEZ এর মানে, তৃণমূল কংগ্রেস ওখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে কোনো না কোনোভাবে সিন্ডিকেটে নিয়ে যাবে এবং ভুল ভাল কোনো লজিকে নিয়ে যাবে। এটা আসলে ন্যারেটিভ চলছে সন্ময়দা, এই ন্যারেটিভটা মিডিয়াও এখন ফলো করছে। মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ বলে দিলেন কিছু একটা এপাং ওপাং ঝপাং, ওটা নিয়ে সবাই পড়লো, হ্যান্ডাকালী নিয়ে সবাই পড়লো। কিন্তু পয়েন্টটা হচ্ছে, আমার হাতে এই মুহূর্তে যে কাগজগুলো রয়েছে, নরেন্দ্র মোদী যে প্ল্যানগুলো দিচ্ছেন, নরেন্দ্র মোদী হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কাউকে নিয়ে কথা বলছেন না, তিনি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছেন। সেটা প্রাইম টাইমে মানুষের ভাল লাগছে না। এখন কি করা যায়? আমি ময়ূক একটা কথা প্রথমেই বলি, ঘটনা হচ্ছে যে একটু আনইন্টারাপ্টেড বলতে দিও, চিৎকার চেঁচাচ্ছি অনেক দূর থেকে হচ্ছে তো করতে পারছি, শুনতে পাবো না। সেটা হচ্ছে RBI হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক্স অন ইন্ডিয়ান স্ট্যাটাস, এটা একটা রিজার্ভ ব্যাংকের ডেটা বুক আছে স্ট্যাটিস্টিক্স এর, এবং সেটা অমিত মিত্রর দপ্তরও, কিন্তু অমিত মিত্র নিজেও করেন, মান্যতা দেন। সেই রিপোর্ট বলছে 2026-এ এই পশ্চিমবঙ্গের কারখানার শিল্পে শ্রমিকের সংখ্যা হচ্ছে 3.9%। পশ্চিমবঙ্গের টোটাল যে রয়েছে শিল্প শ্রমিক রয়েছে, সেটা ভারতবর্ষের মধ্যে 3.9%। 2010-11 সালে যে সংখ্যাটা ছিল 5.2%, সেইটা নেমে এসে দাঁড়াচ্ছে 3.9%। এই বেসিক রিয়েলিটিটা মানতে হবে, এটা অস্বীকার করে লাভ নেই। এটা রিজার্ভ ব্যাংকের হ্যান্ডবুক অফ স্ট্যাটিস্টিক্স থেকে আমি কোট করছি তোমাদের কাছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশি বিনিয়োগের পার্সেন্টেজ
হচ্ছে 0.6%, যেটা মহারাষ্ট্রে হচ্ছে 36.6%। 36.6% সেইটা নেমে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 0.6%। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 18টা জুট মিল বন্ধ, 56,000 শ্রমিক কর্মহীন। এই মুহূর্তে দাঁড়িয়ে 22টা চা বাগান উত্তরবঙ্গে বন্ধ, যেখানে 62,000 মানুষের করে কমে খাওয়ার জায়গাটা পুরো ধ্বংস হয়ে গেছে। এই বাস্তবতাটা মানতে হবে। একটা জায়গা আমি তোমাকে বলি, আজকে টাটার মাটিতে, সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যখন বক্তৃতা দিচ্ছেন, বাস্তবতাটা কি? যে গত 15 বছরে ভারী শিল্প আসে না বলে বাংলার বহু সাংবাদিকরা, বিরোধী দল সবাই চিৎকার করে বলে যে গত 15 বছরে একটা বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গের মাটিতে আসেনি। কারণটা কি? অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কি জানো তো? আমি বলি ময়ূর, যেটা নিয়ে কেউ আমরা আলোচনা করি না, কোনো বড় শিল্পপতি পশ্চিমবঙ্গকে ট্রাস্ট করে না। বিদেশি এই বিনিয়োগ সম্মেলন যখন হয়, বড় বড় শিল্পপতিরা আসেন, ঘটা করে মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রশংসা করে বেরিয়ে যান। ছোটখাটো ইন্ডাস্ট্রি যেগুলো ইনপুট যান, সেগুলো আদায় করে নিয়ে তারা চলে যান। কিন্তু দিনের শেষে পশ্চিমবঙ্গে তারা আস্থার তালিকাতে আনেন না। আমি এক্ষুনি শুনছিলাম কেয়াদি একটা খুব রাইটলি পয়েন্ট আউট করছিলেন, 2021-এর 2রা মে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়েছিলেন, হেমন্ত বিশ্ব শর্মা নির্বাচিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে রতন টাটার কারখানা যখন আমরা 2008 থেকে মেরে তাড়িয়েছি, সেই টাটা ভগ্ন স্বাস্থ্য অবস্থায় মোদির পাশে দাঁড়িয়ে 14টা ক্যান্সার রিসার্চ হসপিটাল আসামের মাটি থেকে অ্যানাউন্স করেছিলেন। যদি মনে থাকে, 7টা হয়ে গেছে, 7টা শিলান্যাস করেছিলেন। সেমিকন্ডাক্টর কারখানা যে 56,000 কোটি টাকার, যে 56 লক্ষ কোটি টাকা সম্ভবত বিনিয়োগ হয়েছে, যেখানে এক একজন মহিলা শ্রমিক 28,000 করে টাকা পাচ্ছেন সেমিকন্ডাক্টর কারখানায়, যেখানে আসামের মাটিতে। আমি বলছি এই উদাহরণটা আমি কেন দিচ্ছি? গুজরাটে 2টো সেমিকন্ডাক্টর কারখানা টাটারা করছেন, আর অসমে একটা করছেন। পশ্চিমবঙ্গে হতে পারতো। পশ্চিমবঙ্গ তার নিজের মেয়েকে নির্বাচিত করে হচ্ছে বলেছে, দিনের পর দিন এই সাফারটা কেন করবে? আমি একটা কথা বলছেন, আসামে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট হচ্ছে বলে হিমন্ত বিশ্ব শর্মা অলরেডি আরেকটা প্রপোজড এয়ারপোর্ট করেছে। আমি নিজে গিয়ে দেখে এলাম। আর আমাদের এখানে মুর্শিদাবাদে যদি রাস্তা আটকে দেয়, আমাদের প্লেনে করে যাওয়া, ট্রেনে করে যাওয়ার কোনো উপায় থাকে না। আচ্ছা ময়ূর, আজকে সংবাদ মাধ্যমে রিপোর্ট আছে, 3টে বাচ্চা ছেলে, নাজিবুল হক 32 বছর বয়স, আব্দুর রহমান 25 বছর বয়স, হাবিল শেখ 28 বছর বয়স, 3টে ছেলে আজকে মুর্শিদাবাদের ছেলে। বেলডাঙ্গাতে যে ঘটনাটা ঘটেছে দুঃখজনক। আমি বলছি এই 3টে ছেলে চেন্নাইয়ে মাটি চাপা পড়ে মারা গেছে, কনস্ট্রাকশন শ্রমিক। আমি বলছি এদের বাংলার বাইরে যেতে হচ্ছে কেন? কিসের জন্য যেতে হচ্ছে? শুধুমাত্র তার নিজের মেয়েকে নির্বাচিত করে রেখেছে বলে? এটা নিয়ে তো আমরা কেউ কোনো কথা বলছি না। আমি বলছি পশ্চিমবঙ্গকে কিন্তু ওই ন্যারেটিভ থেকে বেরিয়ে আসতে হবে। শুধু কেন্দ্র বিরোধিতার জিগির তুলে আমরা 34 বছর অনেক সময় নষ্ট করেছি, এই 15 বছর অনেক সময় নষ্ট করেছি। লেট দেয়ার বি আ চেঞ্জ। 5 বছর বিজেপির গভর্নমেন্ট থাকুক, না করতে পারলে তাকেও ভোট দিয়ে সরিয়ে দেবেন। কিন্তু বাংলার মানুষ কেন এই জায়গা থেকে বেরোবে না? 39 বছর কেন্দ্র বিরোধিতা রাজনীতি করতে করতে বাংলা আর কত খাদের তলায় যাবে? কেউ আমরা প্রশ্ন করি না। তথাকথিত প্যান করার সংবাদ মাধ্যম সন্ধ্যেবেলা যারা ছাগ্ন বছর বসায়, আজকে তুমি প্রশ্ন করছো ময়ূর, তারা কেন প্রশ্ন করেন না? শুধু এই প্রশ্ন তাদেরও করা দরকার। এই বাংলার 65 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কেন? কিসের জন্য? সন্ময়দা, এই অ্যালগোরিদম এবং ন্যারেটিভের যে লড়াইটা চলে না, এটাও ভাঙার প্রয়োজন আছে। তার কারণ আমি অদ্ভুতভাবে দেখেছি, এত বছর ধরে, প্রায় 5 বছর রিপাবলিক বাংলায় হলো প্রাইম টাইম, এটা কেয়াদি বা আপনারাও বুঝবেন, প্রতিদিন যারা অ্যালগোরিদম নিয়ে কাজ করে, অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালো বোধহয় বাংলায় অ্যালগোরিদম বোঝেন। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন, দেখবেন আজকেই বা কালকেই হয়তো এমন একটা কিছু বলে দেবেন যেটা নিয়ে আমরা সবাই হই হই করবো, এ বাবা মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, এরমভাবে বলে নাকি, হাসাহাসি শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চান ওইটা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সিরিয়াস আলোচনা চান না। আমি আবারও বলছি, আমি শুভমের কাছে যাওয়ার আগে আমি তপজ্যোতি বাবুর কাছে যেতে চাই। তপজ্যোতি বাবু, আমি আবারও বলছি যে বাংলা এখন, মানে আমার নিজের, এটা বললেও আবার রেড়ে করে তেড়ে আসবে অনেকে, আপনি নিজে বাইরে থাকেন, তাই জন্য আপনাকে আজকে আমি অনুরোধ করেছিলাম আসতে। আমি ব্যাঙ্গালোরে কফি খেতে খেতে কোনো বন্ধুর সাথে কথা বললে, বা আমি যখন শুরুতে আমি বলছিলাম ঝাড়খণ্ডে একটা সময় ছিল, ঝাড়খণ্ড থেকে আমাদের এখানে লোকে লাইন দিয়ে রাঁচি থেকে বন্ধুবান্ধব আসতো বা আত্মীয় স্বজন এসে থেকে চাকরি করে অন্যান্য ঘর বাড়ি ভাড়া নিয়ে সেটেল হতো কলকাতায়।
এখন ঝাড়খণ্ড থেকে আমাদের এখানে আসার সম্ভাবনা কমে যাচ্ছে। ব্যাঙ্গালোর দিল্লি ছেড়েই দিলাম, আমাদের ভাই বোনেরা পুনেতে যাচ্ছে ছোট ছোট কাজ নিয়ে। আমি আগের দিন দেখছিলাম ভাইজ্যাকে একটা সময় আমরা জানতাম ভেলোর এবং ভাইজ্যাকের লোকে কোনো না কোনো বাঙালি ঘুরতে বা চিকিৎসা করতে যায়। এখন আমি জানলাম, আমার একটা ছোট্ট ভাই, আমি নাম বলছি না, সে ভেলোরে কাজ নিয়ে যাচ্ছে, কারণ ভেলোরে এখন নাকি সেমিকন্ডাক্টর এবং ডিপ টেকের বিশাল হাব তৈরি হচ্ছে। আমি বললাম করেছে কি ওরা? বলছে হ্যাঁ ময়ূরদা, ওখানে মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে। আসাদুদ্দিন ওয়েসিরা বড় বড় কথা হায়দ্রাবাদ নিয়ে বলে মন্দির করব, মসজিদ করব, কিন্তু ওরা কতটা শেয়ানা, পার্ডন মাই ওয়ার্ডস, ওরা কিন্তু $10 বিলিয়ন অ্যামাজন এবং গুগলের ইনভেস্টমেন্টটাও নেয়। আমরা কি করছি এখানে? কেউ বাবরি বানাচ্ছে, কেউ বলছে এখানে যে এটা করতে দেবো না, সিঙ্গুর করতে দেবো না। বামফ্রন্ট আসার আগে আমরা যদি একটু পরিসংখ্যান দেখি, এই 77 সাল নাগাদ পশ্চিমবঙ্গের অবস্থান, মানে পার ক্যাপিটা জিডিপির নিরিখে পশ্চিমবঙ্গের অবস্থান ছিল 3rd কি 4th ভারতবর্ষের মধ্যে। আজকে সেখান থেকে আমরা স্লাইড করতে করতে 24 কি 25 নম্বরে নেমে এসেছি। মানে গত বামফ্রন্টের 34 বছর এবং তৃণমূলের তার পরবর্তী বছরগুলো, মানে শুধু শুধু পতনের কাহিনী, কমপ্লিটলি পতন, মানে কোনো উত্থান হয়নি, শুধু আমরা নেমে গেছি, শুধু স্লাইড করে গেছি। 3 নম্বর থেকে 24 নম্বরে আসতে গেলে যেটা হয় আর কি, ফিডব্যাক আসছে। বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা আচ্ছা, তা আমার সিঙ্গুর নিয়ে শুধু মানে হ্যাঁ শুধু সিঙ্গুর নিয়ে একটা কথা বলি যে আমরা অনেকেই দেখেছি যে সিঙ্গুরের ধর্ণা মঞ্চে তথাগতরাই ছিল, এটা নিয়ে তৃণমূল অনেক বাজার কাঁপায় আর কি, যে তোমরাও তো সিঙ্গুরের মানে অটোমোবাইল কারখানা বন্ধ করার সময় বিজেপিও ছিল, তাহলে তোমরা এখন এটার উল্টো বলছো কেন? বিজেপি শুধু অন্যায়ভাবে জমি অধিগ্রহণের বিরুদ্ধে ছিল, বিজেপি র্যাম্পেন্ট মানে মাস্তানি করে টাটা মোটরসের লোকদের পিটিয়ে 12ই সেপ্টেম্বর 2008 সালে কারখানা বন্ধ করে দেওয়ার পক্ষপাতী কিন্তু বিজেপি ছিল না। এবং 3 তারিখে যখন রতন টাটা অ্যানাউন্স করলেন যে ফাইনালি, উনি একটা কথা খুব সুন্দর বলেছিলেন যে শি হ্যাড বিন হোল্ডিং মি অ্যাট গান পয়েন্ট, শি বলতে কার কথা বলছে বুঝতেই পারছেন, শি হ্যাড বিন হোল্ডিং মি অ্যাট গান পয়েন্ট, নাও শি হ্যাজ পুলড দ্য ট্রিগার। উনি পিস্তলের মানে রিভলভারের ঘোড়াটা টেনে দিয়েছেন। তা এই 3রা অক্টোবরের পর 12 তারিখে সমস্ত লিডিং নিউজ পেপারে একটা খবর এসেছিল, মানে বেসিক্যালি নরেন্দ্র মোদীর লেখা একটা খোলা চিঠি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্য করে একটা খোলা চিঠি দিয়েছিলেন। সেখানে বুদ্ধবাবু পরিষ্কার বলেছিলেন, বুদ্ধবাবুকে বলেছিলেন মোদী যে আপনি যে এত বড় একটা অটোমোবাইল হাব তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু আপনার পরিকাঠামো এর পক্ষে অনুকূল নয়, আরও রাস্তাঘাট, বিদ্যুৎ বা অন্যান্য যে অনুসারী যে মানে অন্যান্য যে পরিকাঠামো, অনুসারী তো পরে আসবে, অন্যান্য পরিকাঠামো এখন এটার অনুকূল হয়নি। 1 আর 2 মমতা ব্যানার্জিকে বললেন যে আপনারা হয়তো বুদ্ধবাবুকে রিপ্লেস করে কখনো ক্ষমতায় আসতে পারবেন, কিন্তু আপনারা ওনার থেকেও বেশি বাম, আরও আলট্রা লেফট বলেছিলেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক সেই ঘটনাটার আর কি মানে প্রতিফলন, মানে যেটা নরেন্দ্র মোদী 12ই অক্টোবর 2008 সালে যে কথাটা প্রেডিক্ট করেছিলেন, সেটা আমরা দেখলাম আর কি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে। আমি এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আমার সাথে একজন বাম নেতা, তরুণ তুর্কি, দামাল ছেলে বামফ্রন্টের, সে রয়েছে এবং তারও নিশ্চয়ই একটাই স্বপ্ন, বুদ্ধদেব বাবুর অতৃপ্ত আত্মা শান্তি পাক। যদিও তারা আত্মাতে বিশ্বাসী নয়, আমি বিশ্বাসী। আমি শুভম আপনাকে একটা কথা খুব সিম্পলি জিজ্ঞেস করছি, এই স্পিড ব্রেকার হওয়ার মানেটা কি? মানে এটা অদ্ভুত একটা জিনিস। যারা শুভম দেখো, তোমাদের এমনিতেই প্রচুর যারা ছাত্র নেতারা রয়েছে, তারা এখন শুধুমাত্র ডিজিটালে রয়েছে, তারা সোশ্যাল মিডিয়াতে হয়তো আমেরিকাতে টেক্সাসে বসে বিপ্লব করছে, হয়তো ব্যাঙ্গালোরে বসে বিপ্লব করছে, কেউ কিন্তু এখানে নেই, খুব কম সংখ্যক মানুষ রয়েছে, তোমার থেকে ভালো কেউ জানে না। 2 শুভম, পিনারাই বিজয়ন কেরালাতে, তিনিও, আমি সেই ছবিটা আমার এই মুহূর্তে আমার হঠাৎ মাথায় এলো বলে বলছি, নয়তো সেই ছবিটাও দেখাতাম তোমার কাছে, নিশ্চয়ই সেই ছবিটা সেভ আছে। পিনারাই বিজয়ন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং গৌতম আদানি 3 জন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। পিনারাই বিজয়ন কিন্তু গৌতম আদানির দালাল হয়ে যাননি বা তিনি বিজেপি জয়েন করেননি। পিনারাই বিজয়ন নির্দিষ্টভাবে এটা করেছিলেন শুধুমাত্র কেরালার উন্নতির জন্য। বাংলা এটা হচ্ছে না শুভম, এটার জন্য তোমরা প্রতিবাদ করছো না এবং তোমরা ব্যালেন্সিং অ্যাক্ট করছো। আর কতদিন ব্যালেন্সিং অ্যাক্ট করবে? মেরে পাট করে দেবে তো 2026-এ আবার যদি তৃণমূল আসে। মহিমদা, তুমি আজকে আলোচনার শুরুতেই রাজনাথ সিংয়ের নামটা করলে,
বিজেপির তখন সর্বভারতীয় সভাপতি হচ্ছে রাজনাথ সিং। তিনি এসে ওই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণামঞ্চ থেকে সাংবাদিকদের যে লাইনগুলো স্পষ্টভাবে বলেছিলেন সেগুলো হচ্ছে, আমরা এই আন্দোলনে সর্বতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি এবং আমরা কোনোভাবেই সিঙ্গুরে কারখানার জন্য জমি অধিগ্রহণ করতে দেব না। এটা রাজনাথ সিং বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে বলেছিল। আজকে তারা সেই সিঙ্গুরে শিল্প করার কথা বলে কি করে? কারণ হচ্ছে তারা যে কারণটা দেখিয়েছিল, কারণটা শুনে নাও মহিউদা, কারণটা কি দিয়ে কি বলেছিল তোমার মনে থাকবে? তারা আগামী 20 বছরেও মুখ্যমন্ত্রী হবে না। তারা কারণটা কি বলেছে? খুব সিম্পল, প্রকাশ কারাত আগামী মহিউদা এরকম ভাবে প্রধানমন্ত্রী হবে না। 2 মিনিট বলতে না দিলে, 2 মিনিট বলতে না দিলে, আমি তো রাজনাথ সিং কেন বলেছিলেন, আমি কেন বলেছিলাম এখন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বসে রয়েছে ব্রাহ্মণের ফ্যাক্টরিটা সিঙ্গুরে করার জন্য, করার মতন জায়গা দিতে পারছো? সেই তুমি দিতে পারবে? মমতা বন্দ্যোপাধ্যায় বা তোমরা যদি না দিতে পারো, তোমরা চুপ করে রাজনাথ সিং এর দলকে দিতে দাও না সুযোগটা। বলতে দেবে? তুমি বললে না রাজনাথ সিং এর পুরনো আশার কাসন্দি ঘাটতে তোমাদের ভালো লাগে। বিজেপি নেতারা যুক্তিটা কি দেখিয়েছিল? যুক্তিটা ছিল যে ওই জমি হচ্ছে ফার্টাইল ল্যান্ড, উর্বর জমি, ওই জমিতে কোনোভাবেই করা যায় না, করতে হলে ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আরও কয়েকশো কিলোমিটার এগিয়ে গেলে সেইখানে চাষের অনুপযুক্ত জমি রয়েছে, সেইখানে করা যেতে পারে। তাহলে আজকে যে জমিটা তখন ছিল হচ্ছে ফার্টাইল ল্যান্ড, করা যায় না, আজকে সেই জমিটা করার উপযুক্ত হয়ে গেল। করার উপযুক্ত হয়ে গেল। ফার্টাইল ল্যান্ড তোমরা তো নষ্ট করে দিয়েছো, উর্বর জমিটা নষ্ট করে দিয়েছো। আরে এটা কি হয় নাকি? আরে ওই জমিতে ধান হচ্ছে, ওই জমিতে শস্য হচ্ছে, হচ্ছে কি করা যাবে না? যে জমিতে ফ্যাক্টরি করার কথা হচ্ছে, কৃষি বিজ্ঞানীদের সাথে কথা বলে, কৃষি বিজ্ঞানী ছাড়ো, ওখানে ভিয়েতনাম থেকে ফসল আনলে কিছু হবে না। যারা কেয়াদি এবং দিত না, আমি শেষ করি। আচ্ছা বলে নাও, তারপরে কেয়াদি ছোট করে। দ্বিতীয়ত হচ্ছে তুমি যে উদাহরণগুলো এবং কেয়াদিও যে উদাহরণগুলো দিলে, আজকে আমাদের দেশের মধ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা, তাদের রাজ্যে শিল্প ইন্ডাস্ট্রি না থাকার কারণে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দেশের মধ্যে 1 নম্বর। মাইগ্রেটিং লেবার তার সোর্স হিসেবে 1 নম্বর স্টেট হচ্ছে বিহার, 2 নম্বর হচ্ছে ইউপি, 3 নম্বর হচ্ছে রাজস্থান, 4 নম্বর হচ্ছে এমপি। 4টে রাজ্যই হচ্ছে বিজেপি দ্বারা শাসিত দীর্ঘদিন ধরে। আর তার মানে ওরা ওদের থেকে বাংলা এগিয়ে আছে। উদাহরণটা দিলে, তুমি যে উদাহরণটা দিলে একটু আগে, ভেলোরের কথা বললে না তুমি একটু আগে, ভেলোরে তুমি যে ইন্ডাস্ট্রির কথা বললে, আমি মনে করিয়ে দিতে চাই সেই ভেলোরটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এবং সেই তামিলনাড়ু সরকার পরিচালনার মধ্যে সিপিআই সিপিএম আছে এবং বামপন্থীরা সেই সরকারের অংশ এবং সেই সরকারের তোমরা কি সারা জীবন পরেশ রাওয়াল এবং জনি লিভার হয়ে থেকে যেতে চাও? মানে তোমরা কোনো নায়ক হতে চাও না? বলো। ব্যাপারটা হচ্ছে যে দেখুন ভাই শুভম জানি না কতবার সিঙ্গুরের ওই জায়গায় গেছে, আমি অনেকবার গেছি, অনেকবার। এবং বিশ্বাস করো ভাই, সেখানে কোনো যে জমিটার যা অবস্থা, সেখানে কোনো কৃষি বিজ্ঞানে আমি জানি না কোনো বামপন্থী ভেনেজুয়েলা থেকে বা কিউবা থেকে এলে হবে কি না, কিন্তু ভারতের তথা বিভিন্ন তাবর জায়গাকার কৃষি বিজ্ঞানী এসেও সেখানে জমিতে ফসল ফলানোর জায়গা নেই। সিঙ্গুরের জমিতে শুধু এবং শুধুমাত্র শিল্প হতে পারে। এক। আচ্ছা, দ্বিতীয় কথা, এত যে কথা বললে আমরা অবাক হয়ে গেলাম ময়ূক, যে আমি তৃণমূল বলছে, মানে নাকি বামেরা বলছে। আমার না, বামেরা কি তার মানে শিল্প চায় না এখন সিঙ্গুরের জমিতে? না, তাদের এক্স্যাক্টলি ভারতীয় জনতা পার্টির, ভাই আমি একটু বলিনি, তোমার বেলায় তো বলিনি, তোমার বেলায় একটু ভদ্রতা রাখো, একটু সভ্যতা রাখো। আপনি সবার ক্ষেত্রে করছেন, আপনি তাই করেন। আমার ক্ষেত্রে আমি 1.5 মিনিট বলেছি, আমি 1.5 মিনিট আপনি বাকিদের বলতে আচ্ছা কেয়াদি বলে নিন, তারপরে আমি আবার দেব বাকিদের বলেনি 30 সেকেন্ড কেয়াদি ছোট করে বলছে। কেরালা এদের যে একটা জায়গায় নিবু করছে শিবরাত্রি সলতের মতন, কেরালাতে কতগুলো আন্তর্জাতিক শ্রমিক আছে তার হিসাব দিক। কেরালা থেকে পরিযায়ী শ্রমিকরা বাসে করে কর্ণাটক আর তামিলনাড়ুতে আসছে, সেটা বিজ্ঞাপন দিচ্ছে। কেরালা থেকে চলে যাচ্ছে দুবাই, চলে যাচ্ছে বাবাই, ওদের এখানকার জিডিপি অন্যান্য রাজ্য থেকে মিডল ইস্টে গেলে, সোনার বাচ্চাটা বাদ দিয়ে, শাসিত রাজ্য থেকে মিডল ইস্টে গেলে কফিনে করে বডি আসে, তোমাদের কেরালা যে মেকানিজম আছে, একজনের শ্রমিককে আক্রান্ত হতে হয় না, একজনের শ্রমিককে কেরালা গিয়ে মিডল ইস্টে গিয়ে আক্রান্ত হতে হয় না। শিল্প করবে, তাই আমি বিজেপি শাসিত রাজ্য থেকে কফিনে করে দেওয়া আসে। তৃণমূলের হাতে তামাককে
বি টিম সেটিং এবং ফিশ না, আপনারাই তো সরকার চালিয়েছেন তৃণমূলের সাথে। আচ্ছা, অগ্নিবাণ 2টা আমাকে দিতে হবে। আচ্ছা, আমি একটু থামাচ্ছি। আমি পিসিআর কে বলবো অগ্নিবাণ 2টা নিয়ে আমি প্রত্যেকের প্রতিক্রিয়া নেব। বেশ, অগ্নিবাণ 2 এই মুহূর্তে স্ক্রিনে অগ্নিবাণ 2 এবং এটা নিয়ে শেষ প্রতিক্রিয়া প্রত্যেকের নেব। শিল্পবন্ধা বাংলার মূলে মমতার দলের সিন্ডিকেট রাজ। কেন বলছি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সিন্ডিকেট রাজ এবং দাঙ্গাই, আমি এই কথাটা ব্যবহার করি না, কিন্তু তারপরে দেখলাম যে এটা বলতে হবে টেলিভিশনে, কারণ দাঙ্গাটা একটা রাষ্ট্র চায় না, কিন্তু একটা প্রশাসন চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাটা যেন চাইছেন। প্রধানমন্ত্রী আজকে কি বলেছেন শুনুন, এবং তারপর প্রত্যেকের থেকে একবার করে প্রতিক্রিয়া নেব। শুনে নি। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। लेकिन बंगाल में दंगाइयों को, लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है। यहां हर चीज पर सिंडिकेट टैक्स लगाया जाता है। इस सिंडिकेट टैक्स को, इस माफियावाद को भाजपा सरकार ही खत्म करेगी, और ये भी मोदी की गारंटी है। আমার কাছে ঠিক 2 মিনিট সময় আছে, অনলাইনে যারা রয়েছেন তাদের থেকে আমি একবার প্রতিক্রিয়া নেব। তপজ্যোতি বাবু, ভয়ঙ্কর কথা বলছেন প্রধানমন্ত্রী নিজে, দাঙ্গাইদেরকে খুলি ছুট দিয়ে রেখে দিয়েছে এই সরকার। হ্যাঁ, 30 সেকেন্ড। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দলটা ফর্ম করেছিলেন 1998 সালের শেষের দিকে। উনি ক্ষমতায় এসেছেন 2011 সালের মাঝামাঝি। হ্যাঁ, এই যে 13টা বছর, 12.5 বছর দলটাকে চালালেন, কারা মানে কোত্থেকে উনি ফান্ডিং পেলেন? একটা রাজনৈতিক দল চালানো তো চারটিখানি কথা নয়। উনি যাদের থেকে ফান্ডিং নিয়ে এতদিন দলটাকে বাঁচিয়েছিলেন, ক্ষমতায় আসার পর উনি তাদের কথা রেখেছেন। সেটারই ফল হচ্ছে সিন্ডিকেট রাজ। এখন উনি বাঘের পিঠ থেকে না চাইলেও নামতে পারবেন না, এটা আমাদের বুঝতে হবে। ঠিক, সৌরভ প্রিয়দা 30 সেকেন্ড। বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি যে ধরনের কথাবার্তা বলছেন এই দাঙ্গা নিয়ে এই বাংলায়, হ্যাঁ আমরা শুনতে পেয়েছি, মানে অনেকেই আমরা জানি, অনেকেই বলে এবং শুনেছি যে গুজরাট দাঙ্গার তিনি নাকি একজন নায়ক ছিলেন এই নরেন্দ্র মোদী, যাক তিনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে মোদীবাবু যদি মনে করে যে তিনি জুমলা দিয়ে 2014 মতন জুমলা দিয়ে 2025-এ এসে তিনি কোনো রকম বাংলায় কোন জুমলাবাজি প্রতিশ্রুতি দেবে, সেই প্রতিশ্রুতির ফাঁদে বাংলার মানুষ পড়বে না। এই বাংলা থেকে নরেন্দ্র মোদী নামক এবং বিজেপি নামক অপশক্তিকে ছুড়ে ফেলে দেওয়া হবে। প্রথম কথা, দাঙ্গা নিয়ে যে মিথ্যে তথ্য দিলে তার প্রতিবাদ করছি। কংগ্রেসের সময়, সেখানে ইউপিএ সরকারের সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় সুপ্রিম কোর্ট বারে বারে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা কেউ ফাইল চুরিও করেনি, তারা ইডি সিবিআইয়ের প্রতি তারা কোনো রকম মন্তব্য করেনি। এক আর দ্বিতীয় কথা হচ্ছে 18 বছর আগে সিঙ্গুর চলে গেছে ময়ূক, যে সিঙ্গুর সাবালক হওয়ার কথা ছিল, বামেদের দূরদর্শিতার অভাব এবং ঔদ্ধত্য এবং তৃণমূলের বিধ্বংসী রাজনীতির কারণে হয়নি। বিজেপি এখানে যখন সরকার গড়বে তখন সারা রাজ্যে শিল্প হবে। সময় শেষ। আমি একদম শেষ বক্তা হিসেবে শুভম 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড। সিন্ডিকেট রাজের যে কথা নরেন্দ্র মোদী আজকে বললেন, সেটা তিনি 10 বছর ধরে জানেন। আজ পর্যন্ত কোনো ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়নি। এসএসসি দুর্নীতি থেকে শুরু করে এত বড় বড় রাজ্য কাঁপিয়ে দেওয়া দুর্নীতি সবটা বিজেপি নেতারা জানে, এবং জানার পরেও আজও পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এবং লাস্ট আজকে ফাইল ডাকাতি, এই ফাইল ডাকাতির ঘটনা হওয়ার পরেও বিজেপি নেতারা সিরিয়াস কোনো ব্যবস্থা নেবে কিনা বোঝা যাচ্ছে না। আমরা মনে করি নরেন্দ্র মোদীর সব থেকে কাছের বোন হিসেবে নরেন্দ্র মোদী যাকে পরিচয় দিতেন, অতীতে আমরা বহুবার শুনেছি, এই বিজেপি ক্ষমতায় থাকলে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকলে এই তৃণমূলের কোনো শাস্তি কোনোদিন হবে না। বাবুকে ফিশ ফ্রাই খাবেন, ফিশ ফ্রাই বন্ধুত্ব রাখবেন, আমি শুধু রাজনৈতিক সৌজন্যতাও যদি না বোঝেন, এতদিন রাজনীতি করে রাজনৈতিক সৌজন্যতা যদি না জানেন। আজকে কিশোরের অগ্নিবাণে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি। ময়ূক সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তারাতলায় একদম নির্দিষ্টভাবে নিউ আলিপুরের সামনে একটি গাড়িতে আগুন লেগেছে। ভয়ঙ্কর আগুন লাগে, গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক তারাতলা ফ্লাইওভারের নিচে একটি গাড়িতে আগুন লাগে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে রাজপথে, দাউ দাউ করে জ্বলতে থাকে সেই 4 চাকাটি।
একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়ঙ্কর ছবি এই মুহূর্তে কলকাতা শহরে। এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।